নমস্কার, আমি সুধীর দত্ত। আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মিউজিক ডিরেক্টর, ফিল্ম প্রডিউসার। আর এটা বলার উদ্দেশ্য একটাই যে মানুষের এই ধরনের প্রফেশন থাকা সত্ত্বেও আবার কালচারের মধ্যে আমি যুক্ত আছি অতপ্রতভাবে। তো অনেকেই জিজ্ঞাসা করেন বিজনেস করেন, এই লেভেলে করেন, অথচ আপনি সময় পান কোথা থেকে। আমার মনে হয় মানুষের যদি ইচ্ছে করে যে আমার সময় করে নেব, সেটা কিন্তু করে নিতে পারে। কারণ ব্যস্ত যত আপনি নিজেকে দেখাবেন, আপনার কর্মক্ষেত্র ততটাই কমে যাবে। ব্যস্ততা কম দেখানো উচিত আমার মনে হয়, এবং প্রত্যেকটা নজরই থাকতে হবে যে প্রত্যেকটা জিনিসই কিন্তু সমানভাবে আছে। অনেক সময় আমি দেখি যে বাচ্চার পরীক্ষা আছে বা কোনো একটা এক্সকিউজ দেখায়, তো তবলাটাও কিন্তু সমানভাবে বা সঙ্গীতটাও সমানভাবে কিন্তু দায়িত্ব বহন করে। যে যে যখন শেখে তাকে সেটা বহন করতে হয়। এবং একটু পরে গুরুজি নিজের বক্তব্য রাখবেন। আজকে গুরু শিষ্য পরম্পরা যেটা আমরা আগে দেখেছি আর বর্তমানে এখন যেটা দেখছি, তার মধ্যে অনেকটা কিন্তু বৈচিত্র্য হারিয়েছে। তো আমার মনে হয় যে যেটাই শিখুক ভালোভাবে শেখা উচিত, এবং সেটা যেই প্রফেশনই থাকুক। আজকে আমি ফিরে আসছি নাদম সম্পর্কে। আজ থেকে প্রায় 20 বছর হয়ে গেল দেখতে দেখতে গুরুজির প্রচেষ্টায় আজকে নাদম সারা বিশ্বে একটা আলোড়নকারী সংস্থা। এবং শুধুমাত্র এখানে তবলা নয়, তবলা সংলগ্ন যত ইনস্ট্রুমেন্টাল আছে গুরুজির কিন্তু তত্ত্বাবধানে আছে। এবং গুরুজি যে একটা প্রোগ্রাম করছেন, গুরুজি নিজে কিন্তু আমাদের সঙ্গে থাকেন, এবং এক বছরে কোন স্টুডেন্ট কতটা এগিয়েছে, কে কতটা পিছিয়েছে, এতটা আমি সাধারণভাবে চট করে দেখতে পাই না। তো এইটা একটা গুরুজি আমরা ভাগ্য করে পেয়েছি। এবং আমি প্রায় 25 বছর আগে নিজের ব্যবসা বাণিজ্য এসব সম্পর্কে মানে পিছনে ছুটতে গিয়ে আমি অনেকটা সময় আমি হারিয়ে ফেলেছি। আবার আমি আমার ছেলেকে গুরুজির কাছে দিয়েছি। তারপরে আমার আবার শিক্ষার কোনো বয়স হয় না, সেই জন্য গুরুজির কাছে আবার আমি শিখছি। তো বিগত আমার 40 বছর আমার মিউজিক প্রফেশনে আমার হয়ে গেছে। অনুষ্ঠানটা সম্পর্কে আজকের অনুষ্ঠান আজকে প্রথম দিন 8 তারিখ, এবং কালকে সেকেন্ড দিন হচ্ছে 9 তারিখে। এখানে সারা ভারতবর্ষ এবং বিশ্বের দিকপালরা এখানে থাকবে। এবং গুরুজি যাদের যাদের ডেকেছেন, মনে হয় সবারই আমাদের ভাগ্য যে গুরুজি ডেকেছেন।
এখানে সমস্তভাবে আপনারা ডান্সে দেখতে পারবেন। আপনারা মানে ডান্সের মধ্যে তারতম্য, ভারতনাট্যম, তারপরে ওড়িশি সব রকম থাকবে। পাখোয়াজের সঙ্গে তবলা, ওর ডিফারেন্স কি আছে, ঘরানা কি আছে, ঘর আর ঘরানার মধ্যে এগুলো সমস্ত গুরুজি বলবেন। তো ঘরানা বলতে যেই জায়গাটা বোঝায়, আমরা যেমন গুরুজির বেনারস ঘরানায় বহু বছর পণ্ডিত কিষান মাহারাজজির ছাত্র। তো ওটা বেনারস ঘরানার একটা দিক। তো বেনারস ঘরানা বলতে কি, আমাদের যেমন যদি আমি অন্যভাবে আসি, যেমন বেনারসি শাড়ি, হ্যাঁ, তো এরকম আমাদের যেমন তাঁতের ফুলিয়া। তো আমাদের ঘর আর জন্মটা হচ্ছে সেই জায়গায়। কেউ যখন তবলা বাদক একজন ভালোভাবে শোনেন কারোর তবলা, তিনি কিন্তু বুঝতে পারেন যে এটা কোন ঘরের থেকে তবলাটা বাজানো হচ্ছে। তো এইটাই হচ্ছে ঘরানা। তো গুরুজি যেমন ওনার বাবা পণ্ডিত বিশ্বনাথ বোস, বিদুষী ভারতী বোস, এরা জন্মসূত্রেই মানে জন্মেই হয়তো এমন ব্যাপার যে কি আর বলবো, যে ওনারা যেই ঘর থেকে বিলংস করেন সবাই একজন মানে টপমোস্ট মানে মিউজিশিয়ান। এই ধরনের এই যে আয়োজন, এই আয়োজনটা কি সমাজকে পরিবর্তন করার একটা নির্দেশ বা আদেশ, নাকি না সমাজের যে সকল ছেলে মেয়েরা বেলাইন হয়ে যাচ্ছে তাদেরকে একটা পথে নিয়ে আসা, বা ভালো লাগা, ভালোবাসা সংস্কৃতির প্রতি বা বাজনার প্রতি? কারণ এই যে বাজনাগুলো, এগুলো হচ্ছে আমাদের সঙ্গীতের একদম শুরুর দিকের বাজনা। আর সেই সুরটা মনে এবং শরীরে না থাকলে, কানে না থাকলে বা মস্তিষ্কে না থাকলে কেউ এই জগতে আসে না। খুব ভালো প্রশ্ন করলেন, কিন্তু এটা অনেক মানে বিস্তারিত মানে ব্যাপার। আর প্রথম কথা হচ্ছে, পুরনো নতুন বলে কিছু নেই, আপনাকে কানটা পাল্টাতে হবে এবং যুগের সঙ্গে তাল মেলাতে হবে। আমি টাইপরাইটারের যুগে ছিলাম, আমি টাইপটাই ভালোবাসি, আমি কম্পিউটার ভালোবাসবো না, সেটা কিন্তু এখানে কখনোই বলা হচ্ছে না। গুরুজি তখনও যা বাজাতেন, এখনো যা বাজান, আগামী দিনে যতদিন বাজাবেন, গুরুজি কিন্তু তারতম্য ঠিক আছে। গুরুজি প্রত্যেক সময় নতুন রিসার্চ নিজের তবলার আঙুলেই বলে দেয় সেটা। গুরুজির যেটা একটা বিরাট মহত্বপূর্ণ প্রশ্ন করলেন, এটা বার্তাটা কি? বার্তাটা এই জন্যেই, যে তবলা বাজাতে এসছো, যে তবলা শিক্ষা ক্ষেত্রে এসছো, তবলাটাকে তাকে একদম ডেডিকেশন করতে হবে। যে গানে আছে, সে যেটা যাকে ভালো লাগে, তার ডেডিকেশনটা একটা মারাত্মক জিনিস। সেই ডেডিকেশনে আজকাল প্রচুর অভাব আছে। এখন মানুষে কি করে নিজের নাম ফেমাস করবে সেইটা নিয়ে খুব ব্যস্ত, এক্ষুনি করতে হবে। মানে ওই ধরুন 2 বছর শিখলো, আমাকে স্টেজে দিতে হবে। 2 বছর অনেক বেশি। 2 বছর বললাম, আর অনেক চ্যানেল নাম বলছি না, ওই চ্যানেলে গান গাইলে না তো আমার সিঙ্গার হওয়া যায় না। আর গুরুজির বাবা যেমন পদ্মশ্রী মান্না দের সঙ্গে গুরুজি বাজাতেন, একদিন ধরা পড়ে গেছিল, তো গুরুজিকে শাস্তি দিয়েছিল। আর আমাদের এখানে হলে ওই বাবা মারা বলবে যে বাবা বাজিয়েছে, দেখো চতুর্দিকে হাই হাল্লা। আগেকার দিনের যে পরিকাঠামো, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা নীতি এখনের থেকে আকাশ পাতাল। যার জন্যেই একজন মাধ্যমিকের যদি স্টুডেন্ট হয় সেই সময়কার, আর এখনকার প্রায় দেখবেন সেটা হয়তো মাস্টার ডিগ্রি সমান হয়ে গেছে। এটা একটাই কারণ, সেটা হচ্ছে বেস এদের খুব কাঁচা থাকে, এবং যেই বেসটা সঠিক করতে গেলে যেই ধৈর্যটা নিয়ে শেখার দরকার হয়, একাগ্রতার দরকার হয়, সেটা কিন্তু থাকে না। সিনেমার জগতে মানে কি বলবো, একটা পরিচালক হিসেবে, প্রডিউসার হিসেবে একটা কাজ করা, পাশাপাশি সাংস্কৃতিক জগতের কিছু জিনিস নিয়ে সিনেমা করা, সেইখান থেকে একেবারে উল্টো পথ। এটা একদম উল্টো পথ। এই প্রশ্ন আমাকে সবাই করেন, কারণ যারা আমাকে খুব কাছ থেকে দেখেছেন তারা বলেন যে আপনি সময় কোথায় পান। আমি একটাই কথা বলি, যে ইন জেনারেলি দেখবেন যে 24 ঘন্টার মধ্যে আমরা ঘুমিয়েই কাটিয়ে দিই 12 ঘন্টা। রেস্ট 12 ঘন্টার মধ্যে আমাদের বিভিন্ন রকম সময় নষ্ট করা, পিএনপিসি করা, এটা একটা বিরাট একটা সময়। এখন আবার অনেক কিছু এসব দৌলতে, মিডিয়ার জগতে, ফেসবুক বা এসব জগতের জন্য অনেক সময় নষ্ট করে দেয়। তারপরে যেটুকুনি বেঁচে থাকে সেটা হ্যাপাজেটলি কাজ করা হয়। তো তা থাকবে সময়। হ্যাঁ, তুমি যে সময়টা ধরে প্র্যাকটিস করতে, যত ঘন্টা, তোমার ছেলেকেও নিশ্চয়ই চাইছো সেইভাবেই করতে, আশা করি। একদম। কিন্তু আজকালকার ছেলে মেয়েরা তামাম সত্যি কি এত সময় দেয়?
না, দেয় না, যারা দেয় না তারা সেই জায়গায় পৌঁছাতে পারে না, কিন্তু যারা দেয় তারা তো পৌঁছাতে পেরেছে। গুরুজি প্রচুর ভালো ভালো ছাত্র আছে যারা দেশে বিদেশে সব জায়গায় বাজিয়ে বেড়াচ্ছে, এবং শুধু বাজাচ্ছেন না, মানে আজকে পণ্ডিত বিশ্বনাথ বোস মিউজিক কলেজ যে আছে, তো সবাই এক নামে চেনে। গুরুজি প্রচুর ছাত্র আছে যারা গুরুজিকে ওই জায়গাটা ইমিটেট করেছে, যে কতটা প্রোগ্রাম করতে গুরুজি, বাকি যারা আছেন সবার কথাই বলছি, কি দিকপাল একদম একদম প্রত্যেকে, মানে আমি এখানে গুরুজি সম্পর্কে বলছি, আপনারা এসছেন গুরুজি সম্পর্কে বলার জন্য, এখানে যারা যারা আছেন প্রত্যেকে দিকপাল, প্রত্যেকেই। এখানে আর কিছু মানে আলাদা করে বলার বিষয়বস্তু নাই। এখানে যারা আছে পণ্ডিত যে পণ্ডিত আমাদের কি বলবো, পণ্ডিত কিষাণ মহারাজজি, যার বায়ায় আপনারা আপনি গণেশ বন্দনা বলুন, সমস্ত কিছু, হ্যাঁ, বেনারস মানেই উনি। আর বেনারসের সঙ্গে আমার গুরুজি পণ্ডিত কুমার বোসের অতপ্রতভাবে জড়িত, বহু বছর ধরে শিখেছে। তো গুরুজি বয়স কালেও পর্যন্ত শিখেছে। আমাকে অনেকে বলে যে আপনি 25 বছর আগে গুরুজির কাছে এতদিন শিখেছেন, এখন আবার শিখলেন না। বললাম শিক্ষার কোনো শেষ নেই, অন্তিম যাত্রা পর্যন্ত আপনাকে শিখে যেতে হবে। আর সেইটাকে যদি আমরা মনে করি যে আমি অনেক কিছু শিখে গেছি, তাহলে কিছুই না। তুমি একজন প্রডিউসার, একজন মিউজিক লাভার, প্লাস একজন মিউজিক আমি ডিরেক্টর, অ্যারেঞ্জার, ডিরেক্টর কম্পোজার। ঠিক আছে, সেই জায়গা থেকে আজকের সমাজকে কি বার্তা দিতে চাইছো, যেটার জন্য আজকের এই অনুষ্ঠান? আমি সব ব্যাপারই দেখুন, সঙ্গীতটা শুধু তবলা নয়, নৃত্য আছে, কলা নিয়েই, সমস্ত নিয়েই সঙ্গীত। এবার আমি যে কোনো ফিল্ডের একটাই কথা বলতে চাইছি, আজকালকার দিনে কিন্তু ছেলে মেয়েরা প্রচণ্ড ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটা বাচ্চা জন্মানোর পরে 4 মাস 3 মাসের পরে দেখবেন কোনো কিছু একটা দিন ও যেগুলো এক্সেপশনাল মানে কারিকুলাম মানে দেখাবে, অ্যাক্টিভিটিস দেখাবে, সেগুলো আমরা কিন্তু জীবনে হইও নি, পারিও নি। একটা মনে করুন মোবাইলই একটা দিয়ে দিলেন, আমরা তো পাইও নি সেই সময়, আমরা তো বুঝিও নি। আজকে 2-3 বছর একটা বাচ্চাকে একটু নাড়ান, দেখবেন যে তার অনেক হাই লেভেলে তাদের কথা বলে। কিন্তু একটা জায়গায় একটু গন্ডগোল হচ্ছে, ধৈর্য, পেশেন্স রাখতে হবে, তার ডেডিকেশন একটা বিরাট দরকার পড়ে। ডেডিকেশন না থাকলে কোনো ফিল্ডে, তবলা বাজাও, পড়াশুনো করো, সে প্রফেশনাল যেটাই হোক, যে কোনো ফিল্ডে আমি বলছি, নাচ হোক, গান বাজনা, যে কোনো ফিল্ডে ডেডিকেশন থাকতে হবে, এবং যে গুরুকে তুমি গুরু মানবে তার পথটা কিন্তু অনুসরণ করতে হবে। নমস্কার। নমস্কার, আমি কুমার বোস। আজকে এই যে নাদমের অনুষ্ঠান হতে চলেছে, এর গোড়াপত্তন বলতে যা, সেটা হচ্ছে আমার বাবা, এটা আমার বাবার দাদু, আমার তালুই মশাই হলো, তো ওনার নামে অক্ষয় সঙ্গীত তীর্থ বলে একটি অনুষ্ঠান করতেন। তো আমার বাবার কাছ থেকে এইটা আমার পাওয়া যেটা, সেটা হচ্ছে কি, যে ছাত্ররা যারা আমাদের কাছে শিখতে আসে এবং যারা একেবারেই নবিস, যেমন আমরাও শিখি, এখনো শিখি, আমরাও নবিস, কিন্তু একদম যাদের গোড়া শুরু করা হয় ছোট বাচ্চাদের মতো, তো তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এর 2-3টে কারণ আছে। মেন কারণ হচ্ছে যে বাচ্চারা বছরে একবার যদি একটা মঞ্চে বাজাতে পারে, তাহলে তাদের একটা ইন্সপিরেশন আসে, আনন্দ থাকে একটা। তো তাতে কি হয়, এই প্রোগ্রামের ঠিক 2-1 মাস আগে থেকে, 2 মাস 2.5 মাস আগে থেকে একটু জোর কদমে একটু প্র্যাকটিস, রেয়াজ, ক্লাসে একটুখানি বেশি কনসেন্ট্রেট দেওয়া ইত্যাদি, এগুলো অটোমেটিক্যালি হতে শুরু করে, যেটা ওদের পক্ষে অনেক বেশি ভালো এবং খুব উপকার করে। বাচ্চারা তো সারা বছর আমাদের মতো খাটতে পারে না, যারা আমরা বড়রা যারা যে এবারে ঘন্টার পর ঘন্টা রেয়াজ করবো, সেরকম তো হয় না। সেই জন্য এইটা একটা বিশেষ কারণ। দ্বিতীয়ত, যেসব ছাত্ররা শিখে একটু প্রেজেন্টেবল হয়েছে, প্রেজেন্টেবল কোথায়, বাইরের কোনো স্টেজে, কারণ এটা আমাদের নিজেদের পরিবারের একটা প্রমাণের মতো, এবং শ্রোতারাও কিন্তু আমাদের নিজেদের তৈরি করা শ্রোতা। আমাদের প্রমাণটার জন্য সারা বছর বসে থাকে, বাচ্চাদের বাজনা শুনে, ছাত্রদের বাজনা শুনে। তো সেই যে ছাত্ররা যাদের আপনারা বলবেন হয়তো আমার সিনিয়র, তো তাদের আবার প্ল্যাটফর্মের থেকেও তাদের সুযোগ করে দেওয়া, নামি দামি শিল্পীদের সঙ্গে তাদের বসানো। আমি রিকোয়েস্ট করি তাদের যে আপনি প্লিজ
আমার এই ছাত্রকে গ্রহণ করুন, তার সঙ্গে একটা আইটেম বাজিয়ে দেখুন, আপনার ভালো না লাগলে সেটা পরের কথা। আর যেখানে যেখানে ডিফেক্ট হবে, যা কিছু হবে, আপনার যেখানে অসুবিধে হবে, সেই জায়গাগুলো আপনি আমায় বললে আমি আবার তাকে সেইভাবে এগিয়ে নিয়ে যাব। তো এইরকম একটা ব্যাপার নিয়ে আমি এই বড়দের, যেখানে আমার বড় বলতে আমার কিছু কিছু ছেলে আছে, উজ্জ্বল ভারতী থেকে আরম্ভ করে অভিষেক চ্যাটার্জি, উজ্জ্বল ভারতী, চিরঞ্জিত মুখার্জি, কুণাল, অনেকে রয়েছে যারা কিন্তু একটু উপকৃত হয়েছে। তাদের কেউ চিনত না, এখন পশ্চিমবাংলায় অনেকে তাদের চেনে, অনেক ভালো ভালো অনুষ্ঠানে তারা পাওয়া যায়। তো এইগুলো হচ্ছে মেন উদ্দেশ্য, যে নতুন একটা প্ল্যাটফর্ম যেখানে থাকুক, যেখানে আমার এখানে কিন্তু ওই প্রোগ্রাম দিলে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, কার্ড সেল করতে হবে, পয়সা তুলে দিতে হবে, এসব ব্যাপার নেই, এইসব ব্যাপার একদমই নেই। এখানে শুধু কি, আর আপকামিং যে সমস্ত শিল্পীরা রয়েছে, মেন শিল্পী যারা রয়েছে, যারা সেতার, সরোদ ইত্যাদি, তাদের আমন্ত্রিত আমি করি। যারা ভালো বাজায়, আমরা খবর পাই, এদিক ওদিক থেকে আমরা খবর পাই, তো তাদের আমরা ডেকে ডেকে নিয়ে আসি। এই বড় ছাত্রদের সঙ্গে তাদের বসানো হয়, সিনিয়রদের সঙ্গে বসানো হয়, তাদেরও একটা প্ল্যাটফর্ম পাওয়া, এবং তারাও যাতে ইন্সপায়ার্ড হয়। কেননা এই যে একটা প্রেশার না, প্রফেশনাল একটা প্রেশার থাকে, ছেলে মেয়েগুলো যাবে কোথায়? অনেকেই আছে যারা এটাকে প্রফেশন করেছে, তো এই প্রফেশনটা যে করেছে সবসময় সবার পক্ষে না এই প্রফেশনের জন্য এই অ্যাডভার্টাইজমেন্ট তুলে আর এই সমস্ত কাণ্ড কারখানা করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা সব সম্ভব হয় না, সবার এই সামর্থ্য থাকে না। তো কিছু তো জায়গা থাকতে হবে যেখানে নিঃস্বার্থভাবে তাদের একটু ডেকে নিয়ে চান্স দেওয়া, যাতে কিন্তু তারা কিছু করতে পারে। তো এইসব মনোভাব নিয়ে এই প্রোগ্রামটাকে মেন শুরু করা। অর্থনৈতিক অবস্থা আমাদের ভালো নয়, ঠিক কথা। এই কোনো রকমের ছাত্ররাই নিজেরাই সারা বছর ধরেই একটা যাকে বলে বাংলায় চাঁদা বলে আর সাবস্ক্রিপশন, সেটা মান্থলি দিতে থাকে, সেটাই জমে, আর সেটাই ইনিশিয়াল খরচা করে সেটা দিয়েই হল বুক করা হয়, সেটা দিয়ে সবকিছু করা হয়। অন্যান্য শিল্পীদের আমরা পয়সা করে কিছু দিতে পারি না। বড়রা যারা আসেন তারা আমারই আমন্ত্রণে আমাকে ভালোবেসে সম্মান জানিয়ে, আমার বাবাকে সম্মান জানিয়ে তারা এসে এখানে বিনা পারিশ্রমিকতেই বাজিয়ে দেয়। অটোমেটিক্যালি সেইভাবে সম্ভব হয়। তবে কি, অর্থ পেলে হয়তো এটাকে আরো বড় জায়গায় নিয়ে যেতে পারবো, এখনো পাইনি, পেলে দেখা যাবে। গুরুজি, আপনার বেনারস ঘরানা নিয়ে যদি একটু মানে আলোকপাত করেন। আমি ঘরানা নিয়ে কি আলোকপাত করব? কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে কি, যে অ্যাজ সাচ ঘরানা নিয়ে আলোকপাত করতে গেলে টেকনিক্যাল ফর্মে যেতে হয়। এই টেকনিক্যাল ফর্মটা হচ্ছে বাদন শৈলী, বেনারস ঘরানার বাদন শৈলী। তো তাতে সব থেকে প্রথম ইনিশিয়াল যেটা, যে অন্যান্য ঘরানাতে পেশকার দিয়ে শুরু করা হয়, আমরা উঠান দিয়ে শুরু করি, তারপরে আমার আউচার বাজাই, তারপরে আমরা অন্যান্য সাবজেক্টের মধ্যে যাই। কিন্তু অ্যাকচুয়ালি এখানে বললেই যে ঘরানা শেষ হয়ে যায় তা নয়। বেনারসের বাজের মধ্যে বেনারসের পুরনো যারা প্রবর্তক, যারা এই ঘরানা তৈরি করেছেন, তাদের বাদন শৈলী যা ছিল, সেই মিল যদি পাওয়া যায় তবেই তাকে ঘরানাদার বলে মেনে নেওয়া যেতে পারে। এবং তাতে বেনারস ঘরানার কিছু কিছু বোল, কিছু কিছু কম্পোজিশন আছে যেগুলো খুব ভীষণভাবেই এস্টাবলিশ, প্রতিষ্ঠিত বোল। সেই বোলের ওপর আধার করেই আমরা মেনে নিই যে হ্যাঁ, এই ঠিক বেনারস বাজাচ্ছে। তো ঘরানা হচ্ছে বেসিক্যালি, দেখুন, এখন তো আর রাজা মহারাজার সময় নেই। ঘরানা তৈরি কি করে হয়েছে, বাদন শৈলী দিয়ে যে ঘরানা তৈরি হয়েছে তা নয়। কিন্তু ঘরানাটা কিছুটাই হয়েছে যে তখনকার দিনে রাজা মহারাজারা তারা দরবারে নিজেদের স্টেটে আর্টিস্ট রাখতেন, দরবারে সেই আর্টিস্ট প্রেজেন্ট করতেন। তার বাজনা যখন সবাই মিলে খুব মেনে নিত, খুব উৎসাহিত তাকে করত, তখন রাজা একটা ডিক্লেয়ার করতেন যে আপনারা মেনে নিন, আমার স্টেটের শিল্পী, আর এর বাদন শৈলীকে আমার ঘরের বেনারসের নামে দেয়া, কি ফারুকাবাদের নামে দেয়া, বা লখনৌর নামে দেয়া। এইভাবে কিন্তু ঘরানা মেনলি তৈরি হয়েছে। তবে ডেফিনেটলি তার সঙ্গে রিলেটেড টু দ্যাট স্টাইল অফ প্লেইং, যে মানুষ বাজিয়েছে, যে শিল্পী বাজিয়েছে তখন দরবারে বসে, তো অটোমেটিক্যালি সেই স্টাইলটাকে নিয়েই আমরা চলাফেরা করি। তবে ঘরানা ইজ মোটামুটি এটাই ক্লিয়ার। আর পণ্ডিত, শেষ করবো একটা ছোট্ট প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে আপনার পাশে যিনি বসে আছেন আমাদের অতি পরিচিত,
কিন্তু আমাদের দর্শকদের পরিচয়ের জন্য আপনি যদি একটু ওনার তো একটা আলাদা পরিচয় আছে অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, প্লাস তার সঙ্গে ইজ এ মিউজিশিয়ান এবং আপনার ছাত্র সব থেকে বড় কথা, তো ওনার ব্যাপারে যদি একটু কিছু বলেন। না, সুধীরের ব্যাপারে বলার যেটা সব থেকে বড় কথা সেটা যে সুধীর এসছে আমার কাছে, ও এসেছে, ওর ছেলেও আমার কাছে শিখছে। ওরা টোটাল, ওদের বাড়িতে একটা মিউজিক্যাল অ্যাটমসফিয়ার আছে, ফাইন আর্টসের একটা অ্যাটমসফিয়ার আছে। ওর কন্যাও খুব সুন্দর লেখালেখি করে, লেখার হাতও খুব ভালো, বলেও খুব ভালো। আমাদের অনুষ্ঠানে ওই এবারে কম্পেয়ারিং এ ওকে দায়িত্ব দিয়েছি। যদি এত ব্যস্ততার মধ্যে ওরা অন্যান্য সমস্ত ব্যবসা বার্তা সব সাজিয়ে সময় নিয়ে এই একটুখানি যে বাজায়, শখ আছে বাজাবার এবং শেখবার শখ আছে, এইটা সব থেকে বড় গুণ ওর। ও এসছে আমার কাছে, শেখে, যতটা দূর পারে সময় দেয়। শেখবার ইচ্ছে না সবার থাকে না, এটা ঠাকুরের আশীর্বাদ। গুরু সঙ্গ করা, কিছু শেখা, এইটা একটা ঠাকুরের আশীর্বাদ। এখনকার সময় কিন্তু এটা অনেক অভাব। সবাই চায়, ফলাফলের দিকে তাকিয়ে থাকে, আর সবাই চায় কিছু একটা হয়ে যেতে। কিন্তু কিছু হতে গেলে যে অনুশীলনের দরকার হয়, শেখার দরকার হয়, গুরু বা মাস্টারের দরকার হয়, এটাতে বোধ হয়, মনে হয়, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, এখনকার প্রজন্ম বোধ হয় একটু কম বিশ্বাস করে বলে আমার ধারণা। মানে ট্যালেন্টের ওপরে বেস করে তারা বাঁচতে চায়। আমার ট্যালেন্ট আছে, সো আই ক্যান ডু এনিথিং। ইয়েস, ইউ ক্যান ডু এনিথিং। If you have talent, I do agree you can do anything. But the thing is, whatever you are doing, that is absolutely the 100% of that successness. সেটাই কি শেষ কথা? তার থেকে ভালো কি হতে পারে না? তার কোনো সমালোচনা হতে পারে কি পারে না? ঠিক। তাহলে সেইগুলো কে করবে? গুরুর কাজ তো শুধু শেখানো নয়। গুরু কিন্তু, আমাদের গুরুরা সমালোচক ছিল। বাজনা বলো আর যে কোনো ব্যাপারে একটা প্রশ্ন গুরু করতেন, কেন তুমি এটা করলে, কেন তুমি এটা বাজালে, এটা তো তুমি না বাজালেই পারো, এটা তুমি না করলেই পারো, তুমি জামা কাপড় এরকম পরেছো কেন, ওই দিনকের অনুষ্ঠানে তোমার উচিত ছিল এরকম একটা জামা পরা। এই যে সমালোচনা, এর মাধ্যমে একটা শিক্ষা। সুতরাং এইটা দরকার আছে। আর আরেকটা কি, যে ট্যালেন্ট থাকলেই হলো না, গুরুকে টোপকে কিন্তু ট্যালেন্ট যেতে পারবে না কোনোদিন। তার একটা খুব সহজ আমি হিসেব দিতে পারি। সেই হিসেবটা হচ্ছে, গুরু যদি 10 বছরের আমার থেকে বড় হয়, 20 বছরের আমার থেকে বড় হয়, তার মানে 20 বছর আগে আমার থেকে আগে সে সূর্য দেখেছে। আর এই 20 বছরের তার যে অভিজ্ঞতা, সেটা আমি ট্যালেন্ট দিয়ে আমার মনে হয় না রাতারাতি টপকানো যাবে। তা না হলে চাকরি বাকরি থেকে আরম্ভ করে যে কোনো ক্ষেত্রে ইন্টারভিউতে একটা বড় প্রশ্ন, ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স? তাহলে অভিজ্ঞতার একটা বিশাল দাম আছে। আর গুরুদের অভিজ্ঞতা শিষ্যর থেকে বেশি হয়, এই কথা। গুরু মানে তো পথ প্রদর্শক। বললাম, পথ প্রদর্শক, সমালোচক, শাসক, আবার প্রেমিক। একদম। গুরুর কাছে প্রেমও পাবে। গুরুর কাছে তুমি শুধু শাসন পাবে তাও হয় না, শুধু প্রেম পাবে তাও হয় না। গুরু তোমাকে প্রেম, ভালোবাসা সেও দেবে, স্নেহ দেবে, ভালোবেসে কাছে টেনে দেবে। আবার গুরুর সমালোচনাও তোমাকে অ্যাকসেপ্ট করতে হয়। গুরুর শিক্ষা তালিম, সেটাও তোমাকে অ্যাকসেপ্ট করতে হয়। গুরুর যদি ভুল হয়, তাও তোমার কিন্তু গুরুর কাছে বলা উচিত, তাকে পারমিশন নিয়ে, যে গুরুজি আমার মনে হয় আপনি বোধহয় এখানটা একটু ভুল করছেন। কিন্তু গুরুর একটা বিরাট রোল থাকতেই হয়। পিতা গুরু, মাতা গুরু, এরাও গুরু স্থান নিয়েছেন। যার জন্য এই বোধ হয় গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে গুরুরই সব থেকে স্থান, সব থেকে বড় উঁচু স্থান। আগে গুরু স্থান, তারপরে ভগবানের স্থান। এখানে একটা ছোট্ট প্রশ্ন, আজকালকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু
গুরু বদলায়। গুরু বদলায়। এই গুরু বদলানোর মধ্যে তো এই প্রশ্নটা উঠে আসে যে আসল গুরু কে? হ্যাঁ, না, কে আমার পথ দেখাবে? ঠিক কথা, ঠিক কথা। কিন্তু প্রশ্ন আসতেই পারে, কিন্তু আসলে কি হয়, মানুষ মাত্র ভুল হয়, অনেকে না বুঝে অনেক কিছু করে থাকে। তার মানে এটা নয় যে সে ঠিক করছে। গুরু বদলেছে, কিন্তু সে কিন্তু জানে না যে গুরু বদলাবার প্রয়োজনীয়তা ছিল কিনা। ঠিক ঠিক। এবং গুরু বদলালেই যে তার প্রবলেমটা সলভ হবে সেটাও ঠিক কিনা সেটাও কিন্তু সে জানে না। সে একটা অ্যাজাম্পশন, একটা আন্দাজে ঠিক করে নিয়েছে যে আমার গুরুটা বদলানো উচিত, বদলালে বোধহয় আমারটা ভালো হয়ে যাবে। আমি আরেকটু আগে এগোতে পারি। হ্যাঁ হ্যাঁ, সুতরাং ভুল করেছে, ভুল করে ফেলে। কারণ কি, গুরু এক, যেমন ভগবান এক, গুরু এক। যাকে তুমি গুরু বলে মানবে সেই তোমার সব দেবে, তোমার অন্যদিকে যাওয়ার দরকার পড়বে না। তোমার যদি মনে হয় তুমি গুরু ছেড়ে অন্য কারোর কাছে যাচ্ছ, তার মানে কোথায় ধরে নিতে হবে যে তোমার সেই গুরুর প্রতি পূর্ণ আস্থা বা পূর্ণ বিশ্বাস ছিল না। আগে একটা কথা ছিল নাড়া বাঁধা। নানা বাধা কথা ছিল শিষ্যত্ব গ্রহণ করা বা শিষ্যকে গ্রহণ করা। সেটা এখনকার সময় সম্ভব না, কারণ তার যে সিস্টেমটা, আমি যার জন্য নাড়া বাঁধি, কেননা সেই সিস্টেমটা আমি করতে পারবো। কারণ এই জন্য পারবো না, তখন নাড়া বাঁধার সিস্টেমটা কি ছিল যে বাবা ছেলেকে গুরুর কাছে নিয়ে গেল, গুরু যেটা সেটা দেখে তাকে পছন্দ হলো, এবারে গ্রহণ করবে বলে সে জানালো যে ঠিক আছে আমি তোমার ছেলেকে গ্রহণ করবো ছাত্র হিসেবে। এই গ্রহণ করার পর গুরু গ্রহণ করবে ছাত্রকে, তাহলে তুমি কি করবে, তোমাকে কি করতে হবে, তোমার ওই ছেলের সঙ্গে তোমার যা আছে জমি জমা ইত্যাদি, গরু ছাগল সবকিছু তোমায় দিয়ে দিবে। মানে সেটা তুমি গুরুকে প্রণামী দিলে, ভালো কথা। কিন্তু গুরু কি হলো, এই যে ছেলেকে গ্রহণ করলো এবং এত কিছু নিল, তাতে কিন্তু গুরুর প্রতিশ্রুতি হলো যে ছেলে কিন্তু তার কাছে ছেলের মতো হলো, সত্যিকারেরই ছেলের মতো হলো। অর্থাৎ গুরুর যদি মনে করো যে একটা ছেলে থাকে, সন্তান থাকে, গুরুর অবর্তমানে গুরু মারা গেলে ওই ছেলে যদি সম্পত্তির 50% ভাগ পায়, তাহলে এই শিষ্য ও ছেলে 50% ভাগ পায়, তার জায়গা হয়ে অটোমেটিক্যালি এই ছেলের সম্পূর্ণ দায়িত্ব, তাকে নাম করানোর দায়িত্ব, তার জীবনের সমস্ত ভবিষ্যতের দায়িত্ব সব গুরু নিয়ে নিল। তা আমি যদি এখন নাড়া বাঁধি, আমি কি এত দায়িত্ব নিতে পারবো? আমার ঘরে থাকবার কোথায় জায়গা? পারবো। এর সঙ্গে আনুষঙ্গিক আরো যেগুলো বললাম, যে আমি নাম করাবো, এখনকার সময় এভাবে নাম করাবো বললে করানো যায়? এত বেশি ভেতরে এত বেশি কমপ্লেক্স তৈরি হয়েছে, এখানে এত বেশি লোকজনের ভিড় হয়েছে, ইচ্ছে করলেই যায় না। সব নানাদি রকম ব্যাপার আছে, সুতরাং নাড়া দিলে কি লাভ? ওই সামান্য একবারের প্রণামী, কিছু পয়সা, কাপড় চোপড়, এই জন্য তা আমার যেটা মনে হয় না, তাই না? তো যাই হোক, এইসব নিয়ে ছেলেপুলেদের এসব দিতে চাই, বলতে চাই, যাতে এখন একটু ছেলেদের মনোভাব যাতে ভালো হয়। কেননা মোবাইল, ইলেকট্রনিক্সের যুগ, তারা অন্যান্য অনেক কিছু দেখিয়ে, অন্যান্য অনেক কিছু দেখে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমার সর্বসাকল্যে 30-40 বছর, ইফ নট মোর, আমি বিদেশ ঘোরাফেরা করছি এবং 6 মাস 7 মাস করে বিদেশে থেকেছি। তো এভাবে এখন সম্ভব না, হয়তো অনেকে দেখেছে। আমি একটা কথা বলি, এই যে গত সপ্তাহে আমাদের উইমেন্স টিম চ্যাম্পিয়ন হলো, ওদের ক্যাপ্টেন, সাউথ আফ্রিকার যে ক্যাপ্টেন, সে মেয়েটি একটি বয়ান দিয়েছে লন্ডন একটি জায়গাতে, বলেছে কি বলেছে সোমবার মনে, তার বটম লাইন বলছে, একদম ব্রিফটা বলছে, সে বলছে যে দেখো, শুধু মেয়েরাই যে খেলেছে তা নয়, আমি দেখলাম যে পুরো দেশটাই খেলছে, তাদের সিনিয়ররা তাদের ইন্সপায়ার করছে, তাদের দেশের প্রতিটা মানুষ তাদের ইন্সপায়ার করছে। তোমাদের খেতে, পড়তে, শুতে তোমাদের ভেতরে খেলা,
তোমরা সারা দেশটা মিলে খেলছো, তোমাদের জেদবারই তো কথা। আমাদের দেশের অনেক প্লেয়ার আছে, অনেক মন্ত্রী আছে, অনেক কিছু আছে, কেউ খোঁজই রাখেন না যে আমরা এখানে খেলতে এসেছি, আমরা হেরে গেলাম না জিতলাম, কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি, খোঁজও রাখে না। তো তোমাদের জেদবার কথাই। তো এইটা একটা বড় শিক্ষণীয় কি, এটা বেশি করে দেখানো উচিত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের। আমি বলছি যে কেউ কারোর বোঝে না, কেউ কারোর দেখে না। সুতরাং এই যে ওয়েস্টার্ন স্টাইল আমরা নিতে চাইছি, লাইফস্টাইল নিতে চাইছি, দেখি আমাদের পক্ষে ভালো হবে? এটা কি শেষ পর্যন্ত আমাদের ভালো লাগবে? একদমই ভালো লাগবে। বাবা ছেলেকে জিজ্ঞেস করে না, বা ছেলে বাবাকে জিজ্ঞেস করে না, আমরা মেনে নিতে পারবো শেষ পর্যন্ত? ছেলে বাবাকে নাম ধরে ডাকে, হাই জন, হু ইজ জন? ইজ মাই ফাদার। সেইটা কি হবে? আমার কনিষ্ঠ ছোট ভাই ও আছে আমাদের সঙ্গে, আমার দেবজ্যোতি বোস সরদে। তো এটাই আর কি, যে আজকের মোটামুটি এর মধ্যে নাদমের মধ্যে এটাই বললাম, যে নাদমের মেন যে জায়গাটা সেটা হচ্ছে এটাই, যে আপকামিং আর্টিস্ট এবং ছাত্রবর্গদের তুলে ধরতে হবে, তাদের দিতে হবে। তুমি কি একটু ছোট্ট করে কিছু বলে দাও? আমার ছোট ছোট দুটো প্রশ্ন ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে, নাম্বার ওয়ান, দেখি যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা জনপ্রিয়তা পায়, সেখানে সহযোগী শিল্পীরা এখন ইদানিং চালু হয়েছে, শিল্পী গানের শেষে বা মাঝখানে সহযোগী শিল্পীদের পরিচয় করে দেন, কি হাততালি হয়। আমার যে প্রশ্নটা গুরুজি, সেটা হচ্ছে কতখানি নিষ্ঠা থাকলে এইগুলোকে অতিক্রম করে দিনের পর দিন এগিয়ে যাওয়া যায়। মানে আমরা সেই রবীন্দ্রনাথের ভাষায় বলতে পারি, আমরা শুরু করি শেষ করি না, যদি আমি খুব ভুল না বলি। এই যে টিকে থাকার যে লড়াইটা, সেটা কিভাবে একাগ্রতাটা বাড়ানো যায়? আমি বলবো, আমার ভিউ বলি, আমি আপনার সঙ্গে একমত। মানে কি, আমারও এই প্রশ্ন আছে, আর এই প্রশ্নের সঙ্গে আমার কতগুলো প্রশ্ন আছে। সেটা হচ্ছে, এটা কে চালু করলো, কেমন করেই বা এটা চালু হলো? যে সঙ্গত যারা করছেন তাদের নাম না বললেও চলবে, তাদের মালা ছোট হলেও চলবে, তাদের ওপরে ফোকাসিং লাইট না দিলেও চলবে, এই নিয়ম চালু করলো কে? এটা আমার একটা বিশাল বড় প্রশ্ন। প্রথম কথা, মানে আপনার অভিযোগ? হ্যাঁ, না অভিমান? অভিযোগ। কে চালু করলো এটা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, একটু আগে কথা হলো যে সবাই ওয়েস্টার্ন স্টাইলকে ফলো করতে চাইছে, সেটাকে নিয়ে চলতে চাইছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো এরকম নয়। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমি প্রচুর বাজিয়েছি ওয়েস্টার্ন শিল্পীদের সঙ্গে, আপনারাও দেখেছেন যে ওখানে প্রচন্ড ভাবে একেবারে মেপে মেন শিল্পীর যা সঙ্গত যারা করে তাদেরও চাই, শিল্পী মানে যারা আছেন স্টেজে, যারা হাজির হচ্ছেন, সবাই ইকুয়াল, তাদের সমস্ত আদর, সমস্ত যত্নই ইকুয়াল, কারুর ছোট বড় হোটেল নেই। আমাদের এখানে যেমন সঙ্গতিয়ারা ছোট হোটেলে ওঠেন, মেনাটির বড় হোটেলে ওঠেন, 5 স্টার হোটেল। না, ওখানে এসব নেই। রেকর্ডে প্রত্যেকের নাম থাকে, প্রত্যেক ইউকে। তাহলে তোমরা এটা কেন স্টাইলটা নিতে চাইছো না? এখানে হঠাৎ করেই বেশ কয়েক আগে থেকেই বলছি, আমি বলেছি, যেমন বড় বড় শিল্পী নাম করলে হয়তো শ্রদ্ধেয়, বড় অনেক খাঁ সাহেব, শ্রদ্ধেয় ওমকারনাথ ঠাকুর, তার অনেক ভিডিও এখনো দেখা যায়, যা ইন্ডিয়ান নিউজ রিভিউ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গতিতে যারা আছেন তাদের কোনো উচ্চাবাচ্য নেই যে তারা কারা। আমরা কয়েকজন তাদের চিনে ফেলি, সেটা অন্য। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা কিছু হলেই বলি যে মুখে বলি যে শেখার কোনো বয়স নেই, যখন শিখতে পারি, কিন্তু অনেকেই শেখান। আমি এই জন্যই আসছি, সুজিতদার সাথে আমি একজন সাংবাদিক হিসেবে দীর্ঘদিনের পরিচয়। সেখানে আমি দেখছি সুজিতদা এখন আগে যা ছিলেন, এখন তার পুরো পরিধিটা বা পরিমণ্ডলটা অনেকটা বিপরীত। আবার সুজিতদা তার সঙ্গীতকে ভালোবেসে ফিরে আসছে। এখানে সুজিতদাকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুজিতদাকে কি করণীয় বলে মনে করেন? মানে আমি সুজিতদার জাস্ট একটা এক্সাম্পল এক্স যদি ধরি, তাহলে ওই রকম কোন লোক যদি তার মনের মধ্যে একটা
গানের বা সাংস্কৃতিক পরিমণ্ডল রয়েছে, সেখান থেকে সে বেরিয়ে আসতে গেলে কি করতে আমি বলেছি, আমি সবসময় সবাইকেই বলি এটা আমি বলছি, হ্যাঁ যেটা একটা তো শাস্ত্রীয় সঙ্গীত তো যেটা আপনি আগে প্রশ্ন করলেন না, যদি পেছনে যান তাহলে দেখবেন একটা ফিউডাল সিস্টেম অনুযায়ী চলে এসেছে। কোনো এক সময় রাজা মহারাজা ছিল, পরের দিকে কর্পোরেট। তাহলে আপনি তানসেনের নাম জানেন, তানসেন তো একা গাইতো না, কেউ না কেউ ছিল, তাদের নাম জানেন না। তো সেই সিস্টেম বদলায়নি, সামাজিক অবক্ষয় বেড়েছে বলে আরো হয়তো একটু বেড়ে যাচ্ছে। এটা কি অজ্ঞতা আমাদের? অবশ্য অজ্ঞতা কেন, আমি বলছি সামাজিক অবক্ষয়। কারণ কি আমরা অন্যান্য দিক থেকে এত বেশি এগিয়ে আসছি, টেকনোলজি বলুন সব দিক থেকে, এইটা সমষ্টিগতভাবে ভাবতে পারছি না। শাস্ত্রীয় সঙ্গীত বলে না, শিল্পকলার যে কোনো বিভাগের কিছু ভালো আর কিছু খারাপ থাকে। শাস্ত্রীয় সঙ্গীতের খারাপ দিক হচ্ছে মানুষকে ইন্ডিভিজুয়াল করে দেয়। সে ভাবতে পারে না যে একসঙ্গে 3-4 জন কিছু করবো। সেভাবে আমি পণ্ডিত, আমি উস্তাদ, এটা তো আমার সহকারী। এটা শাস্ত্রীয় সঙ্গীতের কিন্তু একটা ফ্লস। একদিকে যেমন অনেক প্লাস পয়েন্ট আছে, মেডিটেটিভ বা স্পিরিচুয়াল মিউজিক। আর দ্বিতীয় যেটা আপনি বলছেন, সেটা যে কোনো বয়স হোক যাই হোক সবাই একটা জিনিস গুলিয়ে ফেলছে। সেটা হচ্ছে স্কুলে তো আপনিও পাঠাচ্ছেন পড়াশোনা করতে, স্কুল থেকে কি চাকরি করে দিচ্ছেন? আমি তো শুনিনি আমি কখনো। তো আমি যদি ভালো রেয়াজ করে আমি ভালো বাজাবো, আমার মারুতি গাড়ি হবে কিনা এটা তো গুরুরও হাতে নেই, আমারও হাতে নেই, উপরওয়ালার হাতে। ফলে যদি আপনি খুব ভালো রেয়াজ করেন, ভালো গান বাজনা করতে পারবেন, বেশি পড়াশোনা করুন, আপনি সমৃদ্ধ হবেন। তার সঙ্গে আপনার পেশাগত জীবনের কোনো সম্পর্ক নেই। পেশাগত সাফল্য ভাগ্যে আসতে পারে, তাই কেউ কেউ অনেক এফার্ট দেয়, তাতেও খানিকটা পায়। তো এটা কিন্তু শুরু থেকেই হয়ে আসছে। কি কিছু শিখতে গেলে আগেই জিজ্ঞেস করছে যে ও কি সফল হবে, সার্থক হবে কিনা জিজ্ঞেস করছেন। তো এই সফলতার পেছনে দৌড়ে অনেক শিল্পী, যখন আপনারাই বলছেন যে এত নাম হয়ে গেছে অথচ এত গুণী নয়, কারণ সে সার্থক নয়, সে সফল। কিন্তু যদি কোনো শিল্পী দেখেন অত নাম হয়নি কিন্তু অত্যন্ত ভালো, তাকে আমরা সামাজিকভাবে কিন্তু রেকগনাইজ করছি না, সে সার্থক। সার্থকতা সফলতা সব একসঙ্গে নাও হতে পারে, কখনো কখনো হয়েছে, তখন আমরা পেয়েছি অনেক বড় বড় মানুষ। আপনার না, ওর কথার একটা জায়গায় আমি একটু পরিষ্কার করে দিই। সেটা হচ্ছে ওই যেটা সুধীরকে এক্সাম্পল দিয়ে আপনি বললেন, তাতে করণীয় কিচ্ছু নেই। শুধু ওদের মতো মানুষরা যারা অন্যান্য কাজে ব্যস্ত, তারা শুধুমাত্র 15 মিনিট হতে পারে সময় করে একটু বসা, গুরুর কাছে গুরু যা বলেছেন, যেরকম করে শিখেছে সেইটুকু বাজানো, সেইটুকু মনে করা, তাহলে অন্যান্য অনেক কিছু ভুলে থাকতে পারবে। সঙ্গে সঙ্গে ব্রেনটা অনেক বেশি পরিষ্কার এবং রিল্যাক্সেশন জায়গায় চলে। এইটুকুই ওর কিন্তু সব থেকে বড় পাওয়া।